আসসালামু আলাইকুম। আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ বিভাজন। সেটা কি আমাদের কোষ বিভাজন। এখন কথা হচ্ছে তার আগে আমাকে তো জানতে হবে যে কোষ আসলে কি। তার আগে কি জানতে হবে আমাকে যে কোষ আসলে কি। দেখো কোষ আসলে কি। দেখো সেল শব্দের অর্থ আমরা কি জানি। সেল শব্দের অর্থে কিন্তু আমরা জানি প্রকোষ্ঠ, ক্ষুদ্র প্রকোষ্ঠ। এই সেলটাকে এই সেলটা যখন ডিভিশন হচ্ছে সেলটাকে বলা হচ্ছে কোষ। আর ডিভিশন মানে হচ্ছে বিভাজন। তার মানে আমরা কোষের বিভাজন পড়ব। এখন দেখো এই কোষ বিভাজনটা আসলে কি সেটা আমাকে জানতে হবে। দেখো এই যে সুন্দর করে আমরা যেটা যে লোকটাকে দেখতে পাচ্ছি এনার নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। কি নাম বললাম? ওয়াল্টার ফ্লেমিং। দেখো প্রথমত আমি বলে নেই যে আসলে আমরা কোষ বিভাজন কেন পড়তেছি, কি বা আমাদের প্রয়োজন। এটা কি শুধুমাত্র আমরা এক্সামের জন্য পড়বো? অবশ্যই না। কেন পড়বো? এটা এই জন্য পড়বো, দেখো আমি একটা ছোট ভ্রূণ থেকে আমার সৃষ্টি হয়েছে না, ছোট থেকে আস্তে আস্তে আমি বড় হয়েছি। এই যে এত বড় হয়েছি, তুমি এখন ক্লাস করতে পারতেছো, আমি ক্লাস নিতে পারতেছি, তাহলে অবশ্যই কি হয়েছে, আমি ছোট থেকে অবশ্যই বড় হয়েছি। কিভাবে হলাম? অবশ্যই কি ছিল, কোষের বিভাজন হয়েছে। তারপরে সাপোজ ধরো আমরা যদি আমাদের আশেপাশে লক্ষ্য করি, ছোট বড় অনেক গাছ আছে, তাই এই গাছগুলোকে একটা সময় অনেক ছোট ছিল না? অবশ্যই ছিল। এই ছোট গাছগুলো আস্তে আস্তে বড় কেন হচ্ছে বলতে পারবা? কেন হয়েছে? কোষের বিভাজনের কারণে হয়েছে। এখন কথা হচ্ছে দেখো এই কোষ বিভাজন কাকে বলে। দেখো যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুইটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? কোষ বিভাজন বলে। তাহলে দেখো কি বললাম, যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুইটি অথবা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? কোষ বিভাজন। সাপোজ উদাহরণস্বরূপ আমি যদি বলি, সাপোজ ধরো এটা 2n, এটা থেকে কি হয়েছে? দুইটা কোষের সৃষ্টি হয়েছে। আবার এই দুইটা থেকে আবার দুই দুই চারটা কোষের সৃষ্টি হয়েছে। তাহলে দেখো তো আমি কি বলতে পারি না যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুইটি অথবা চারটি কোষের সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটি কি বলা হয়? কোষ বিভাজন। সংজ্ঞা আমরা মুখস্থ করার কখনো চেষ্টা করব না, আমরা ফিল করে সংজ্ঞাটা জেনে নিব। যে কি, এই যে এটা 2n ছিল না, তাহলে এই 2n থেকে কি হয়ে গেছে? দুইটা n হয়েছে না? দেখো এই যে 2n ছিল, তাহলে ধরো আবার যদি আমি বলি 2n, তাহলে এইখান থেকে কয়টা হয়েছে? আবার n হয়েছে। তাহলে একটা থেকে কয়টা হচ্ছে? দুইটা। অথবা বলা যায় না যে চারটা কোষের সৃষ্টি হচ্ছে। তাহলে যে প্রক্রিয়ায় একটি থেকে দুইটি অথবা চারটি কোষের সৃষ্টি হয় তাকে বলা হয় কোষ বিভাজন। আশা করি বুঝতে পারছি। এখন দেখেন বলা আছে সামুদ্রিক বিজ্ঞানী যেটা আছে ওয়াল্টার ফ্লেমিং। কি নাম? ওয়াল্টার ফ্লেমিং। কত সালে? 1882 সালে। তিনি কোষ বিভাজন সর্বপ্রথম লক্ষ্য করে কোথায়? সামুদ্রিক স্যালামেন্ডার কোষে। সামুদ্রিক স্যালামেন্ডার কোষে। আসতে ভাই ক্লাস রেকর্ড করতেছি, থ্যাংক ইউ। তাহলে ওয়াল্টার ফ্লেমিং তিনি সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করে কোথায়? সামুদ্রিক স্যালামেন্ডার কোষে। এই তো এটা আমাদের লাগবে। এখন আসেন নেক্সট। এখন কথা হচ্ছে আমাকে জানতে হবে যে কোষ বিভাজন কত প্রকার। আমরা এসএসসি পর্যন্ত কিন্তু জানবো কোষ বিভাজন দুই প্রকার, কিন্তু আসলে প্রকৃত অর্থে কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার। কি কি? দেখেন, একটা দেওয়া আছে আমাদের অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, আর একটা হচ্ছে আমাদের আরেকটা কি বলেন? অ্যামাইটোসিস, মাইটোসিস, আরেকটা হচ্ছে আমাদের মিওসিস। দেখেন এই তো মিওসিস, এই তো মাইটোসিস। এখন কথা হচ্ছে আমাদের এসএসসি পর্যন্ত আমরা পাবো মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিসটা যদি আমরা পাই না তবে আমাদের জানার জন্য অবশ্যই পড়তে হবে। এখন কথা হচ্ছে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন যেটা আছে, এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কোথায় সম্পূর্ণ হবে? তোমরা যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে অবশ্যই জানো যে আদিকোষে আমাদের অ আছে। আদিকোষে কি আছে? দেখো আমি তোমাদের পড়ানোর টেকনিকটা বলে দিই। দেখো আদিকোষে কি আছে? ও আছে। তাহলে অ্যামাইটোসিসে কি আছে? ও আছে। তার মানে আদিকোষে যে কোষ বিভাজনটা সম্পূর্ণ হবে সেটা কোন কোষ বিভাজন? অবশ্যই অ্যামাইটোসিস। এখন দেখো তো আদিকোষের পর আমাদের আর কোষ কি থাকে? প্রকৃত কোষ। তাহলে যদি অ্যামাইটোসিসটা আদিকোষই হয় তাহলে প্রকৃত কোষে কোনগুলো হবে? বাকি দুইটা। তাহলে মাইটোসিস এবং মিয়োসিস হচ্ছে প্রকৃত কোষী। তাহলে এখন আমাকে বলো তো কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস, একটা আমাদের মাইটোসিস, আর একটা আমাদের মিওসিস। আশা করি এটা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে ভাই আমরা তো কোষের বিভাজন পড়তেছি তাই না, কিন্তু কিছু কিছু কোষ আছে যারা কখনোই বিভাজিত হবে না। কি বললাম? কোষ কিন্তু কখনো কি হবে না? বিভাজিত হবে না। দেখো এটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে। দেখো বলা আছে যে যে সকল কোষ কখনো কি হবে না? বিভাজিত হবে না। এটা মাস্ট নো, তোমাকে জানতে হবে।
মাস্ট নো, অবশ্যই তোমাকে জানতে হবে। কি কি সেগুলো দেখো। পরিণত জননকোষ বা গ্যামেট, গ্যামেটটাকে শুক্রাণু এবং ডিম্বন, এটা কি বলা হয়? গ্যামেট। এই দুইটা কখনো কি হবে না? বিভাজিত হবে না। এদের মিলন হবে, কিন্তু এদের কখনো কি হবে না? বিভাজিত হবে না। এবার আছে প্রাণী দেহে স্নায়ুকোষ। এই স্নায়ুকোষ কখনো বিভাজিত হবে না। কেন? দেখো, আমি যদি বলি আহ, এই যে আমাদের যে লোম যেগুলো আছে, ধরো মাথার লোম, এরপর আমাদের নখের যে ওপরের যে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, অর্থাৎ নখ কাঠি যেটাকে, এগুলো কাটলে কি কখনো রক্ত বের হবে? কখনো রক্ত বের হবে না। কেন হবে না? কারণ এগুলোতে আমাদের কি নেই? স্নায়ুকোষ নেই। এখন কথা হচ্ছে স্নায়ুকোষ কেন বিভাজিত হয় না, বলতে পারবা? এই স্নায়ুকোষে আমাদের সেন্ট্রোসোম নেই। কি নেই? স্নায়ুকোষে সেন্ট্রোসোম অনুপস্থিত। মানে স্নায়ুকোষে সেন্ট্রোসোমটা না থাকার কারণে স্নায়ুকোষ কখনো বিভাজিত হবে না। এরপর বলা আছে হৃদপেশি। দেখেন, হৃদপেশি কখনো বিভাজিত হবে না। কেন হবে না? কারণ হৃদপেশি যদি আমাদের বিভাজিত হয়ে যায়, তাহলে দেখা যাবে আমাদের যে ব্লাড সার্কুলেশন যেটা আছে, মাসেল, হৃদের যে মাসেল আছে হৃদপেশির, এর যে ছোট ছোট শিরা উপশিরাগুলো আছে, এইগুলোতে কি হয়ে যাবে? তখন বিভাজিত হয়ে গেলে তখন তেল চর্বির পরিমাণটা আরো বেশি জমা হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? দেখা যাবে হার্ট অ্যাটাক হবে। আচ্ছা, এরপরে দেখেন পেশি কোষ। এই যে দেখেন, এখানে বলা আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শুক্রাণু, শুক্রাণু, আর এটা হচ্ছে কি? ডিম্বাণু। এটা হচ্ছে আমাদের হার্ট, কার্ডিয়া যেটাকে বলা হয়, হৃদপেশি এখানে। আচ্ছা, এরপরে পেশিকোষ, এই যে যেটা মাসল দেখতেছি, এটাই আমাদের পেশিকোষ। চিত্র দেখে আমরা বুঝতে পারবো। কিন্তু চিত্র, শোনো, সবচেয়ে বায়োলজি ভালো করার একটা ওয়ে কি জানো? চিত্র ফিল করে পড়া। দেখো এখানে এই যে মানুষের কি দেখা যাচ্ছে, এগুলো সব পেশি দেখা যাচ্ছে না, তার মানে পেশিকোষ কখনো বিভাজিত হবে না। তারপরে এটা কি? এটা হচ্ছে ডিম্বাণু, তাহলে এই ডিম্বাণু কখনো বিভাজিত হবে না। তারপর আমি দেখতেছি শুক্রাণু, শুক্রাণু কখনো বিভাজিত হবে না। ছবিতে আমি কি দেখলাম? হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কখনো বিভাজিত হবে না। তারপর আমি কি দেখতেছি? রক্তকোষ। কেমন রক্তকোষ? লাল রক্তকোষ। কিন্তু আমরা আবার পাবো যে কি আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এই সবগুলো বিভাজিত হয় না। তাহলে এটাও পালাম। এরপরে কি? উদ্ভিদের টিস্যু, এই যে এটা একটা উদ্ভিদ, তারপর কি আছে? টিস্যু। শোনো, একটা কথা বলি, সেটা হচ্ছে কি, ধরো তোমরা কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে একটা পিক উঠাইছো, ধরো সেলফি উঠাইছো, তার ভিতরে 5 জন ফ্রেন্ড আছে। এখন আমাকে বলো তো, একবার যদি তুমি ওই ছবিটা মানে পিকচার বা সেলফিটা যদি দেখো, তাহলে তুমি 5 জনের নাম বলে দিতে পারবো না পরবর্তীতে? তুমি তেমনই এইখানে যে পিকচারগুলো আছে বা যে পিকগুলো আমি দেখালাম, এই পিকগুলো তুমি মনে করে নাও যে তোমরা কয়েকজন বান্ধবী মিলে সেলফি উঠাইছো, তাহলে দেখবো মনে থাকবে। এই যে দেখো, তাহলে প্রথমটা কে ছিল? ধরো প্রথমে ছিল আমাদের হচ্ছে উদ্ভিদ টিস্যু, উদ্ভিদের স্থায়ী টিস্যু। তারপরে কি ছিল? হৃৎপিণ্ড। তারপরে ছিল রক্তকোষ। এরপরে ছিল আমাদের কি? শুক্রাণু। এরপরে ডিম্বাণু। এরপরে কি? পেশিকোষ। বলেন, বুঝতে পারছেন কি আপনারা? মানে আমরা পড়তেছি কোষ, কোষ হওয়া সত্ত্বেও এই কয়টা বিভাজিত হবে না। কে কে? হৃৎপেশি, শুক্রাণু, ডিম্বাণু, এরপর পেশি টিস্যু, এরপর আছে আমাদের রক্তকোষ, এরপর আছে আমাদের স্থায়ী টিস্যু। আশা করি এটা বুঝতে পারছেন। চলুন এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে বলা আছে অ্যামাটিসিস নিয়ে আলোচনা করা আছে। এখন অ্যামাটিসিস নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটু জানাই দিতে হবে যে কি কোন কোষ বিভাজনের নাম কি, বা কোনটার নাম কি, কিভাবে ডাকা হয়। এখন তার আগে দেখো আমি একটু বলে নিই। এখানে যদি আমরা দেওয়া আছে, দেখো অ্যামাটোসিস, এটার অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাটোসিসের অপর নাম কি বললাম? প্রত্যক্ষ কোষ বিভাজন। এটা কিভাবে মনে রাখবা? সাপোজ ধরো কয়েকজন ফ্রেন্ডের সাথে তোমার ঝামেলা হয়ে গেছে, মানে লুকোচুপি ভাবে যে কোনো একটা জিনিস ধরো তুমি লুকে রাখছো। সবাই এখন এমনভাবে খোঁজাখুঁজি শুরু করছে, তুমি এখন বলতেছো আমি যদি স্বীকার না করি তাহলে হয়তো বা ধরে সব আমাকে কেলানি দিবে। তো ওইটার উপর ডিপেন্ড করে তুমি সবাইকে বললা যে ভাই আমি নিজে প্রত্যক্ষ দোষী। আমি কি? প্রত্যক্ষ দোষী। তাহলে আমি থেকে বলতে পারেন অ্যামেটোসিস। আমি আমি থেকে কি বলতে পারি? আমি থেকে বলতে পারি অ্যামেটোসিস, অ্যামাইটোসিস। আমি কি দোষী? প্রত্যক্ষ দোষী। আমি প্রত্যক্ষদর্শী। তাহলে বলো তো, প্রত্যক্ষ থেকে বলা যায় না প্রত্যক্ষ কোষ বিভাজন? হ্যাঁ, বলা যায়। এখন আসো, আমাকে জানতে হবে যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যম বা জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি আপত্তি অংশের সৃষ্টি করে, তাকে বলা হয় অ্যামাইটোসিস। আমি বলবো এত বড় সংজ্ঞা আমাদের প্রয়োজন নেই, জাস্ট আমি একটু বলি। দেখো, লিখে দিচ্ছি, একটু দেখো তোমরা। তোমাদের এখান থেকে যা লাগবে, যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় কোনো জটিল মাধ্যম ছাড়া যে প্রক্রিয়ায় কোনো জটিল মাধ্যম ছাড়া কোনো জটিল
মাধ্যম ছাড়া একটি থেকে দুটি কোষের সৃষ্টি হবে। কয়টি কোষে? দুটি কোষের সৃষ্টি হয়। সেটাকে কি বলা হয়? অ্যামাইটোসিস কোষ বিভাজন। তোমরা একটু চিত্রতে লক্ষ্য করে দেখো, এই যে প্রথম একটা কোষ আছে, এই কোষটা কি হয়েছে, পরবর্তীতে ডিম্বাকার হয়ে গেছে। এখান থেকে আমাদের এই যে সেলের ডিভিশন হচ্ছে আস্তে আস্তে, দেখো এই যে সেলের কি হচ্ছে, এই যে ডিভিশন হচ্ছে, একটা থেকে দুইটা হবে। এই দেখো পরবর্তীতে কি হয়ে গেছে, পরবর্তীতে দুইটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে এইখান থেকে কি কি আসার মতো আছে, দেখো আমি দাগাই দিচ্ছি। এইখান থেকে বলবে যে কোন কোষ বিভাজনটি কোনো জটিল মাধ্যম ছাড়াই সম্পূর্ণ হয়। তাহলে বলো তো, এই যে দেখো জটিল মাধ্যমিক পর্যায় সারাই কি হয়, পর্যায় সারাই সম্পূর্ণ হয় কোন কোষ বিভাজন? এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এরপরে কি আসবে, এরপরে বলবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে, কোষ বিভাজনের ফলে একটা কোষ থেকে কয়টা কোষে পরিণত হয়। দেখেন তাহলে একটা সেল থেকে কয়টা সেলে পরিণত হচ্ছে? দুইটা সেলে। এই যে এখানে একটা সেল ছিল এবং একটা নিউক্লিয়াস ছিল, আর এখানে আসে নিউক্লিয়াস হয়ে গেছে এক এক দুইটা, সেল হয়ে গেছে এক এক দুইটা। তার মানে সেল একটা থেকে দুইটা হবে। এরপর আমাদের একটা এনুতে নিউক্লিয়াস বুঝলাম, একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস হবে? দুইটা নিউক্লিয়াস হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন আসবে। এখন কথা হচ্ছে এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজন যেটা আছে, এটা আসলে কোথায় সম্পূর্ণ হবে? এটা আমরা সুন্দর একটা ছন্দ দ্বারা মনে রাখতে পারি। সেটা হচ্ছে কি, অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পূর্ণ হবে সাবানে। কোথায় সম্পূর্ণ হবে? সাবান। সাবান থেকে কি বুঝবো আমরা? সাবানের দ্বন্দ্বের সাথে সায়ানোব্যাকটেরিয়া, এই তো। বতে হবে ব্যাকটেরিয়া, নতে আমাদের নীলাভ সবুজ শৈবাল, যদিও এখানে দেওয়া নাই, অথবা নোস্ট্যাক যেটাকে বলা হচ্ছে ইস্ট। এরপরে যুক্ত আছে আমাদের অ্যামিবা, এটা হচ্ছে লেস দ্যান, চাইলে দেখে নিতে পারো। এরপর মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণপদ্মা ও মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে অ্যামাইটোসিসের পদ্ধতি কোষ বিভাজন ঘটে থাকে। আমাদের নিচেটা প্রয়োজন নেই, তবে এই সাবান দ্বারা আমরা মনে রাখবো। আর একটু লিখে দিই চাইলে, সাবান তন্ত্রের সাথে হবে আমাদের সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া, বতে হবে ব্যাকটেরিয়া, দন্ত নতে হবে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো, আপনারা কি অ্যামাইটোসিস বুঝতে পারছেন? তাহলে আমি একটু সামারাইজ করে দিচ্ছি যে কি অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি। এর অপর নাম কি? আমি বলছিলাম যে কি আমি কি দোষী, প্রত্যক্ষ দোষী। তাহলে আমি থেকে অ্যামাইটোসিস, প্রত্যক্ষ দোষী থেকে প্রত্যক্ষ কোষ বিভাজন। এরপর অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো জটিল মাধ্যম ছাড়া, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো জটিল মাধ্যম ছাড়া একটি থেকে কয়টি কোষের সৃষ্টি হয়? দুইটি কোষে, তাই কি বলে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এখন ভাই এখান থেকে কোশ্চেন কেমন আসবে? এখান থেকে কোশ্চেন আসবে আমাদের, বলবে নিচের কোনটি জটিল মাধ্যম ছাড়া সম্পূর্ণ হবে। তাহলে জটিল মাধ্যম ছাড়া সম্পূর্ণ হচ্ছে আমাদের অ্যামাইটোসিস। এরপর বলবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে কয়টা কোষে পরিণত হয়? একটা থেকে দুইটা কোষে পরিণত হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজনে একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াসে পরিণত হয়? দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়। এরপর আরেকটা কোশ্চেন আসার মতো, সেটা কি আমাদের, তো আমাকে বলবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস প্রথম ধাপে কেমন হবে। এই যে এখানে বলে দিচ্ছি, নিউক্লিয়াস প্রথম ধাপে লম্বাকার হবে, লম্বাকার হবে। আশা করি বুঝতে পারছি। এখন আমি নেক্সট স্লাইডে যাবো। দেখো আসলে কিভাবে প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে আমাদের, দেখো তাহলে এই প্রক্রিয়া থেকে আমরা কি পেলাম। দেখো কোনো জটিল মাধ্যম ছাড়াই সরাসরি বিভাজিত হবে, ওপরে যেগুলো লিখে দিচ্ছে, এই তো জটিল মাধ্যম ছাড়াই কোষ বিভাজন ঘটবে। এরপরে কি আছে, নিউক্লিয়াসটি সরাসরি দুইটা অংশ বিভক্ত হবে। নিউক্লিয়াস কয়টা অংশ বিভক্ত হচ্ছে? দুইটা। দেখো নিউক্লিয়াস প্রথম ধাপে কেমন হবে? প্রথমে লম্বা হবে, পরে মাঝখানে যা দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে। এরপর দেখো তো এই নিউক্লিয়াসটা, এই যে মাঝে কি আমাদের একটা গর্তের সৃষ্টি করছে না? সরি, দেখো মাঝে একটা কিসের সৃষ্টি করছে? এই যে দেখো মাঝে একটা গর্তের সৃষ্টি করছে। তাহলে আমাদের নিউক্লিয়াস যেটা ছিল, এই নিউক্লিয়াসটা প্রথম ধাপে যা কি হয়েছে, এই যে লম্বা আকৃতির হয়েছে। তারপর কি হয়েছে, এটা জটিল মাধ্যম ছাড়া সম্পূর্ণ হয়েছে। এরপর কি হয়েছে, যখন লম্বা আকৃতির হয়ে গেছে তখন মাঝখানে কি একটা চক্রাকার গর্তের সৃষ্টি করছে। কেন? কারণ তখন আলাদা আলাদা করে সেলে পরিণত করবে। প্রথমে একটা ছিল এমসি, এমসিকে বলা হয় মাদার সেল। পরবর্তীতে এখানে দুইটা হয়ে গেছে, এই দুইটাকে বলা হচ্ছে ডিসি, ডিসি মানে ডটার সেল। আচ্ছা, এরপরে দেখো কি বলছিলাম, যে নিউক্লিয়াস দুইটা অংশে বিভক্ত হবে। নিউক্লিয়াসটা প্রথম ধাপে লম্বা আকৃতির হবে, পাইছো? এবার বলা আছে দুইটা আবদ্ধ কোষে পরিণত হবে। মানে আমি বলে দিয়েছিলাম না এখানে যে কি একটা সেল থেকে কয়টা সেলে পরিণত হবে? দুইটা সেল।
একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস বানাতে হবে? দুইটা নিউক্লিয়াস। আশা করি তোমরা অ্যামাটোসিস বুঝতে পারছো। আচ্ছা, এবার চলো আমরা দেখব মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের অপর নাম বেশ কয়টা আছে, এখানে শুধুমাত্র দেওয়া আছে মাইটোসিস অর ইকুয়েশনাল সেল ডিভিশন, মানে মাইটোসিসকে বলা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। এখন দেখো মাইটোসিসের আরও নাম আছে, আমি সাইডে একটু লিখে দিচ্ছি। একে বলা হচ্ছে সমীকরণিক, একে বলা হচ্ছে ইকুয়েশনাল, একে বলা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। কি কোষ বিভাজন? পরোক্ষ কোষ বিভাজন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে সেটা আমাকে জানতে হবে। দেখো সুন্দর করে সঙ্গে বলা আছে যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা বৈশিষ্ট্য এবং মাতৃকোষে অনুরূপ থাকে। মানে এটা কি বোঝাচ্ছে? দেখো ক্রোমোজোম, নিউক্লিয়াস কয়বার বিভাজিত হবে? একবার। এরপর ক্রোমোজোম কতবার বিভাজিত হবে? ক্রোমোজোম বিভাজিত হবে একবার। তাহলে দেখো তো উভয়ে কি সমানভাবে বিভাজিত হচ্ছে না? তাহলে আমি কি বলতে পারি না যে NU1 ইকুয়াল ক্রোমোজোম 1? তাহলে দেখো তো সমান বলা যাচ্ছে না, এখানে নিউক্লিয়াস একটা, এখানেও একটা, যেহেতু আমরা সমান বলতেছি এই জন্য এটাকে বলা হচ্ছে ইকুয়েশনাল। ইকুয়াল মানে কি? সমান চিহ্ন বোঝা না? দেখো এটা কি ইকুয়াল না? আশা করি তোমরা সঙ্গে বুঝতে পারছো। এখন কথা হচ্ছে এই মাইটোসিসের ধাপ আছে দুইটা ধাপ। কয়টা ধাপ? দুইটা ধাপ। কি কি? দেখো একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। দেখো এইটা থেকে কোশ্চেন বারবার আসতে দেখা যায়, ঠিক আছে? প্রাইভেটে এটা থেকে কোশ্চেন আসতে দেখা যায়, মাস্ট এটা পড়তে হবে, এটা মাস্ট, যেটা মাস্ট লিখে দিব ওটা মাস্ট পড়তে হবে। এখন কথা হচ্ছে ক্যারিওকাইনেসিস। কাইনেসিস শব্দের অর্থ কি? দেখো কাইনেসিস, এই কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে বিভাজন। কাইনেসিস শব্দের অর্থ কি? বিভাজন। এই যে সেম নিচের কাইনেসিস অর্থ বিভাজন। এখন কথা হচ্ছে তাহলে ক্যারিও শব্দের অর্থ কি? দেখো ক্যারিও থেকে আমরা পাই ক্যারি অন। ক্যারি অন, ক্যারি অন শব্দের অর্থ নিউক্লিয়াস। ক্যারি অন শব্দ থেকে নিউক্লিয়াস। তার মানে দেখো তো যদি কোনো শব্দের ভিতর অর্থ লুকে থাকে নিউক্লিয়াস, এরপরে কাইনেসিস মানে বিভাজন, তাহলে আমি বলতে পারি না যে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস? বলা যায় কিনা? দেখো এখানে বলা আছে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এরপরে আসো সাইটোকাইনেসিস। তাহলে দেখো তো যার নামের ভিতরে সাইটো শব্দ যুক্ত আছে এবং কাইনেসিস, তাহলে সাইটো থেকে আমি বলতে পারি না সাইটোপ্লাজম, আর কাইনেসিস থেকে বলতে পারি না বিভাজন। কাইনেসিস মানে তো আমরা জানি বিভাজন, তাহলে সাইটো থেকে কি বলতে পারি কিনা যে সাইটোপ্লাজমের বিভাজন? অবশ্যই বলতে পারি। দেখো আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আরেকবার একটু দেখো। দেখো ক্যারিও, তাহলে ক্যারিও থেকে কি ছিল আমাদের? ক্যারিয়ন ছিল না? এই যে দেখো, তাহলে ক্যারিয়ন শব্দের অর্থ কি? নিউক্লিয়াস। ক্যারিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াস। আর কাইনেসিস শব্দের অর্থ কি? বলো, কাইনেসিস শব্দের অর্থ কি? বিভাজন। কাইনেসিস শব্দের অর্থ বিভাজন। তাহলে ক্যারিও কাইনেসিস কিসের বিভাজন? নিউক্লিয়াস বিভাজন। সাইটোকাইনেসিস, তাহলে সাইটো থেকে বলা যায় না সাইটোপ্লাজমের বিভাজন। সাইটো থেকে সাইটো, দেখো সাইটো সাইটো মিল আছে, একটা পড়ো যে সাইটোকাইনেসিস কার বিভাজন? সাইটোপ্লাজমের বিভাজন। এখন দেখো এই যে নিউক্লিয়াসের বিভাজন, এটা সর্বপ্রথম কোথায় দেখা যায় বা কে দেখে? এই নিউক্লিয়াসের বিভাজনটা সর্বপ্রথম লক্ষ্য করে স্লাইখার, বিজ্ঞানীকে স্লাইখার। তিনি এটার নামকরণ করে ক্যারিওকাইনেসিস, মানে এই যে নিউক্লিয়াসের যে বিভাজন হচ্ছে এটার নামকরণ করেন ক্যারিওকাইনেসিস। আচ্ছা, এরপরে দেখেন মাইটোসিস নামে অভিহিত করেছিলেন অল্টার ফ্লেমিং। মানে ক্যারিওকাইনেসিস কোষের যে বিভাজন হচ্ছে এটার যে নিউক্লিয়াসের বিভাজন, সেই নিউক্লিয়াসের বিভাজনটা নামকরণ করা হচ্ছে স্লাইখার, আর মাইটোসিস নামে অভিহিত করে পরবর্তীতে ওয়াল্টার ফ্লেমিং। কনফিউশন করা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু কনফিউশন, তো বারবার দেখতে হবে। এখন দেখো এই মাইটোসিস কোথায় ঘটবে আমাকে সেটা অবশ্যই জানতে হবে। দেখো মাইটোসিস ঘটে দৈহিক কোষে। দৈহিক কোষগুলো কি কি? দেখো উদ্ভিদের কাণ্ড বা তার শাখা প্রশাখা। এই যে দেখো, এই যে উদ্ভিদের এটা কি আমাদের, এই যে এটা কাণ্ড না? বলো তো এগুলো কি এক একটা কাণ্ড। এরপর বলা আছে শাখা প্রশাখা। তাহলে উদ্ভিদের এক একটা শাখা প্রশাখা আছে কিনা বলো। তারপর ধরো এটা থেকে একটা গেছে, এই যে এটা থেকে একটা বেরিয়েছে, তাহলে এগুলো এক একটা কি শাখা প্রশাখা। মূলের বর্ধস্য শীর্ষ, তাহলে এই যে মূল, এই মূলের কি এই যে শীর্ষ অঞ্চল, দেখো এই মূলের কি অঞ্চল? শীর্ষ অঞ্চল। এরপর বলা আছে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম কোনটা? এই যে মাঝের যেটা, এটাকে বলা হচ্ছে ক্যাম্বিয়াম। আমরা কি বুঝতে পারছি? আমরা শুরুতে বললাম কোষের যে উৎপত্তি বা কোষের কোথায় থেকে আসছে,
এরপর আমরা পড়লাম কোষ বিভাজন কত প্রকার বা কোন কোষটা বিভাজিত হয় না। এরপরে আমরা পড়লাম যে কি কোষ বিভাজন কত প্রকার। এরপরে আমরা কি পড়লাম যে অ্যামাইটোসিস কি, মাইটোসিস কি। এর পরবর্তীতে আমরা কোষ চক্র নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমরা মাইটোসিসের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।